জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকা বা মানুষের মতামত প্রকাশের যে স্বাধীনতা সেটা পুরোপুরি আমরা মনে করি যে এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি। তো ফলে ছাত্রছাত্রীরা তাদের জায়গা থেকে কথা বলছে, ছাত্রছাত্রীরা তাদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত যে ক্ষোভ রাগ সেগুলোকে তারা হঠাৎ করে কথা বলার সুযোগ পেয়েছে। সেই জিনিসগুলোকে সামনে আসায় যে সেটাই হয়তো আউটবাস্ট হিসাবে এখানে এসছে, যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। আর এটা আমরা যদি একটু ইনহেরিয়েন্ট কারণ দেখি, একটা তো বললাম যেটা সেটা খানিকটা রাজনীতিক, কিন্তু এর বাইরে যেটা সেটা হলো যে ছাত্রছাত্রীরা তো বের হয়ে তারা লেখাপড়া শেষ করে কাজে কর্মক্ষেত্রে যাবে। আমরা যদি আজকের আমাদের মার্কেটের দিকে তাকাই, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট হাই, কিন্তু দ্রব্যমূল্যর মোটামুটি সরকার ম্যানেজ করেছে, কিন্তু তারপরেও কর্মক্ষেত্রে যাবে এক ধরনের হতাশা আছে। আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা সেগুলো নেওয়া যে দেরি হয়, এগুলো নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা বা এক ধরনের হতাশা ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে নানান কাজে কর্মে তাদের রিফ্লেক্টেড হচ্ছে। সেটা কোনো একটা ইস্যুকে ঘিরে দেখা যায় যে সেটা সামনে এসে যাচ্ছে। যেমন আমরা এখানে আমাদের ক্যাম্পাসে খুবই দুঃখজনক যে আমাদের একজন ছাত্র এইভাবে মারা গেল, এটাকে ঘিরে যেমন একটা ইস্যু হলো। তারপরে আমরা দেখব যে আসিয়াকে ঘিরে এইখানে আমরা দেখেছি যে অস্থিরতা, এবং অবাক হয়ে যাবেন যে কোনো ডিপার্টমেন্টে পুরা সেমেস্টারের পরীক্ষা ছাত্রছাত্রীরা দেয়নি। তো এটা তো পরীক্ষা তো বিশ্ববিদ্যালয়ে নিজস্ব তারিখ দিয়ে ঠিক করে, কিন্তু দেখা যাচ্ছে যে 5টা পরীক্ষার কোনোটাই দেয়নি। তাহলে এটা কিভাবে নেবেন? এটাকে আবার রিশিডিউল করে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়। এখন সারা দেশে এরকম নানান ঘটনা ঘটছে, সেগুলো রিফ্লেকশন আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। ক্ষোভ থেকে হচ্ছে বা মনে করছে যে না অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার হওয়া দরকার, এবং বিচারটা খুব দ্রুত চাচ্ছে। মুশকিল হয়েছে এটা, যে কারণে আপনি শাহবাগে দেখবেন প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম এরকম আছে। এবং আমি মনে করি যে একটা কারণ আরও হতে পারে, যে যেটা ছাত্র বা আমার সাধারণ জনগণ বা বিভিন্ন প্রফেশনাল মানুষের মধ্যে যেটা কাজ করছে, যে এই সরকার যতদিন দায়িত্বে আছে কথা বলার সুযোগটা আসবে। রাজনৈতিক সরকার আসলে এক ধরনের আনসার্টেনটি তৈরি হতে পারে। তো তখন তাদের যে অধিকার সেটা হয়তো তারা করতে পারবে না, এক্সারসাইজ করতে পারবে না, বা তার যা প্রাপ্য সেটা পাবে না। যে কারণে আমরা আসিয়ার ক্ষেত্রে দেখেছি যে এমন প্রেশার তৈরি করেছে, সেই প্রেশারে কিন্তু সরকারকে রেসপন্ড করতে হয়েছে, আইন সংশোধন করতে হয়েছে। সো এই প্রবণতা আমার মনে হয় যে এই সরকার যতদিন আছে, এই যে ফ্রেমওয়ার্ক মাথায় যখন থাকছে, তখনই এই যে অস্থিরতা ক্ষোভ সেটা সামনে আসছে। এক সময় আমাদের যে কাঠামো ছিল, কাঠামো অনেকটা চেঞ্জ হয়েছে। ইভেন এক সময় তো সব স্কুল কলেজের কারিকুলাম অলমোস্ট একরকম ছিল, এখন তো নানান কারিকুলাম আছে। সেখানে আমরা নৈতিক শিক্ষার কোনো তেমন সিলেবাস কারিকুলাম বা কোনো সাবজেক্টের ভিতরে ওভাবে নেই। এক সময় কিছুটা ইসলামিয়াত বা সনাতন ধর্মীয় যেসব লেখাপড়া ছিল ওখানে কিন্তু কিছুটা থাকতো। এক সময় আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে শিখতাম, বাবা মাকে দেখে শিখতো। বাবা মাও অনেকটা বিজি এখন, তাদের ওই সময় নেই যে তারা ছেলে মেয়েদেরকে নীতি নৈতিকতা শেখাবে, এবং নিজেরা তাদের সামনে মডেল হিসাবে আসতে ব্যর্থ হয়েছে আমি মনে করি। এবং শিক্ষকদের ক্ষেত্রেও আমি বলবো যে শিক্ষকদের দেখেও তো নীতি নৈতিকতা অনেকটা শেখা যায়। শিক্ষক ক্লাসে ঠিক সময় আসবে, পরীক্ষার খাতাটা ঠিক মতো দেখবে, রেজাল্টটা ঠিক মতো পাবলিশ করবে, ছাত্রদের সাথে সন্তানের মতো ব্যবহার করবে, তাদেরকে বোঝাবে, এবং নিজেই কিন্তু ছাত্রদের সামনে মডেল হিসাবে আসবে। আমি মনে করি যে আমাদের আজকের শিক্ষকদের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের মডেল হওয়ার যে ব্যাপারটা ছিল, শিক্ষকরা নীতি নৈতিকতার যে উদাহরণ হিসাবে সামনে আসবে, আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। এটা প্রযুক্তির এখন হয় কি, প্রযুক্তি তো ডিপেন্ড করে যে আপনি কিভাবে ব্যবহার করছেন। প্রযুক্তিকে ব্যবহার করে কত কিছু করতে পারি আমরা, তাই না? এক সময় আমরা যখন বিদেশে লেখাপড়া করতে যেতাম, তার জন্য যে প্রসেস 1 বছর লাগতো শুধু অ্যাপ্লিকেশন শেষ করতে বা একটা অফার পেতে, এখন কিন্তু সেটা অনেক দ্রুত করা যায়।
তারপরে ইন্টারনেট, ইমেল বা ফুল ডিজিটালাইজেশনের তো অনেক বেনিফিট আছে, কিন্তু যেটা হয় যে এটা আপনি কীভাবে ব্যবহার করছেন সেটা একটা বড় ফ্যাক্টর। এবং এগুলোর সাথে এই যে অস্থিরতার কথা যেটা বললাম, নীতি নৈতিকতা, এই জায়গাটাতে বাংলাদেশে এখন কিন্তু এক ধরনের খুব একটা খারাপ অবস্থা। যেমন ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু মাদকাসক্ত, অলরেডি মাদক নিচ্ছে, এবং সেটা করতে যেয়ে কিন্তু অন্যায় কাজ করতে হচ্ছে। তার কারণ মাদক সেবন করতে গেলে যে পরিমাণ পয়সা লাগবে সেই পয়সা তো পরিবার থেকে বা স্বাভাবিক পর্যায়ে আসার কথা না। ওইটা একটা। ইন্টারনেট, এটা আসলে অ্যাডিকশান হয়ে গেছে, এবং আমেরিকায় কিন্তু এটাকে স্ক্রিন অ্যাডিকশান নামে নতুন রোগ বলছে, যে সারাক্ষণ আপনি স্ক্রিনের সামনে থাকছেন, কখনো টেলিভিশনের সামনে, কখনো মোবাইল ফোনের সামনে, কখনো ট্যাবের সামনে। ফলে এর হেলথ, সাইকোলজিক্যাল, মেন্টাল ইম্প্যাক্ট কিন্তু আছে। ফেসবুক, টুইটার, এগুলো এর সাথে পর্নোগ্রাফি ভয়ঙ্কর জায়গা, যেটা কিন্তু আজকে পুরো প্রজন্মের সাইকিকে পাল্টে ফেলছে। একসময় কী হতো যে মানুষের যে রিলেশনশিপ, যেটা অনেক পবিত্র একটা রিলেশনশিপ হতো, এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ঘটনা আপনি দেখবেন পত্রপত্রিকায় আসে যে গার্লফ্রেন্ডকে নিয়ে মানে গ্যাং রেপ করছে, এরকম অনেক উদাহরণ কিন্তু এই সমাজে তৈরি হয়েছে। সো এখানে নীতি নৈতিকতা, এর সাথে যদি আমরা মাদক এবং এর সাথে ইন্টারনেটের যে অপব্যবহার যেটা, এবং একজন ছাত্রকে বা ছাত্রীকে জানতে হবে যে সে কতক্ষণ ইন্টারনেট বা আইসিটি টেকনোলজি কতটুকু ব্যবহার করবে, সেটা যদি সে জানে যে তার ওই সেন্স অফ প্রপোর্শন বা ব্যবহার বিধিটা কতটুকু হবে, সেটা যদি তার জানা থাকে, তাহলে তো ওই টেকনোলজি একটা ব্লেসিং। কিন্তু টেকনোলজি ক্যান অ্যাপিয়ার অ্যাজ ডেঞ্জারাস অলসো, যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং কোভিডের সময় থেকে যখন আমরা ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনের অ্যাক্সেসটা দিয়েছি, ইন্টারনেটে ক্লাস করার সুযোগ দিয়েছি, প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ এবং ইউনিভার্সিটি, এই সময় থেকে কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এই টেকনোলজিটা বেশিরভাগ গেছে, এবং সেটারও একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। এখন পরিবার তো সবার আগে সবথেকে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। পরিবারের, সেখানে তারা বাচ্চা কীভাবে বড় হবে, তার নীতি নৈতিকতা কী হবে, প্রতিদিন দেখে বাবা মা কীভাবে কথা বলছে, বাবা মা ধর্মীয় চর্চা করছে কিনা, বা শিশুরা কিন্তু খুব উৎসুক, তারা দেখে যে আমাদের যে ডোমেস্টিক হেল্পার বা গৃহকর্মী, তার সাথে বাবা মা কেমন ব্যবহার করছে, বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করছে, বাবা মাকে সম্মান করছে কিনা। এই যে বড় জায়গা কিন্তু এটা পরিবার থেকে শিখবে। তারপরে কমিউনিটিতে যায়, যে পাশে নেবার আছে, প্রতিবেশী, তার সাথে কী ধরনের সম্পর্ক। তারপরে আমার কমিউনিটিতে যাচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে, স্কুল কলেজে যে শিখবে সে যে কীভাবে আচরণ করবে। তো শিক্ষকদের এবং আমার তো মনে হয় স্কুল কলেজের জায়গাটা, স্কুল পর্যন্ত অ্যাটলিস্ট শিক্ষক এবং অভিভাবকদের এক ধরনের এক্সচেঞ্জ হওয়া দরকার, তাদের দেখা হওয়া দরকার আসলে, যে ছেলে মেয়েদেরকে শুধুমাত্র স্কুল কলেজে দিলাম সেটা যেন শেষ না হয়। রেজাল্ট কেমন করছে, তার আচরণ কেমন, যদি ওই রকম একটা সুযোগ, প্ল্যাটফর্ম থাকে যেখানে অভিভাবকদের সাথে শিক্ষকদের একটা মত বিনিময় হবে, আমার মনে হয় ওই ফিডব্যাকটা দরকার, যেটা বিশ্ববিদ্যালয় লেভেলে এসে ফিডব্যাকটা আর কিন্তু যারা অভিভাবক তারা ওভাবে পায় না। তো এই দুই গ্রুপের দায়িত্ব আছে তার ছেলে মেয়েকে দেখে শুনে রাখা। শিক্ষকদের প্রভাবটা অনেক বেশি, তার কারণ হলো স্কুল কলেজ শেষ করে ইউনিভার্সিটি যখন আসে তখন তো বাবা মার সাথে নেই, অনেক স্বাধীনতা। শিক্ষকরা যদি ওই জায়গাগুলো একটু গাইড করে, যেটা একসময় আমাদের টিউটোরিয়াল ক্লাসে হতো, হ্যাঁ ওই রকম আর কি, হ্যাঁ, যে শিক্ষকদের সাথে ইন্টারাকশানটা হবে। যেমন একসময় টিউটোরিয়াল ক্লাস হতো, ছোটো ছোটো গ্রুপে শিক্ষকরা এই করতো, ওইগুলো এখন কমে গেছে। এখন আমরা শুধু পরীক্ষা, প্রেজেন্টেশন, আর্টিফিশিয়াল অনেক জিনিস এখানে এসেছে, টেকনিক্যাল অনেক জিনিস এসেছে, কিন্তু মানুষের সাথে কথা বলা, যেটা মানুষের সাথে ইন্টারাকশান, একজন আরেকজনকে শেখা, একটু গল্প করা, ওর মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারে, শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা শিখতে পারে, ওই ইন্টারাকশানটা কমে গেছে এখন। এখন এই যে ঠিক পথে আসা, যেটা এটা তো সরকারের লেভেল তো অনেক পরে। আসলে সরকারের কাজ হলো যে একটা দেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক করা, কেউ যদি অন্যায় করে পুলিশ সেখানে তাকে নেবে, কোর্টের বিচার হবে, বিচার অনুসারে তাকে শাস্তি যেটা দেওয়া দরকার সেটা দেবে। ওই জায়গাটাতে আমাদের এখানে এখনও আমি মনে করি যে ওইটার অভাব আছে, যে একজন অন্যায় করলো
পুলিশ সেখানে অ্যাক্ট করছে কিনা। আমরা বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমরা যেটা দেখছি, পুলিশ অনেকটা মোরালটা অনেকটা ডাউন হয়ে গেছে। আগের মতো ওই সাহস নেই যে একজন অন্যায় করছে তাকে যে ধরবে। যে তা এক সময় যেটা 16 বছরে ছিল যে রাজনৈতিক দলের লোকজনরা বলে দিত কাকে ধরবে কাকে ধরবে না, এখন কিন্তু ওই পরিবেশ নেই। কিন্তু এখন যেটার অভাব সেটা হলো যে পুলিশের যে নৈতিক মনোবল যেটা, সেটা অনেকটা ডাউন হয়ে গেছে। তার কারণ তাদের লোকরা যেহেতু আমাদের এই ছাত্রছাত্রীদেরকে গুলি করে মেরেছে, সেটা রাজনৈতিক নেতৃবৃন্দের আদেশে হোক যেভাবে হোক তারা তো করেছে এটা। তারা এখন মনে করে যে যদি আমরা কোনো অপরাধীকে ধরতে যাই বা তারা যদি তাদের কাজটা করে, যেটা যে একটা আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ যদি কেউ করে, তাহলে তো সেটাকে পুলিশ হ্যান্ডেল করতে হবে। পুলিশ ওই জায়গাটাতে ভয় পাচ্ছে, সময় লাগবে সেটাই। তবে আস্তে আস্তে আমরা দেখছি পুলিশ সক্রিয় হচ্ছে এবং বিশেষ করে এই যে রেজিম যেটা, তারা তো আগের মতো ওইরকম যে কাকে ধরবে না ওই চাপটা নেই। কিন্তু পুলিশের ভিতরে এক ধরনের ভয় কাজ করছে যে সে যদি এটা করে, একজন ছিনতাই করলো, একজন অন্যায় করলো, সে যদি ওখানে রেসপন্ড করে তাহলে তার আবার ওটা রিয়াকশান বা তার ওটার কোনো প্রতিক্রিয়া তার উপর আসে কিনা। যেটা হলো যে আমার তরুণরা আমাদের দেশের সম্পদ এবং ছাত্রছাত্রী, ওদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। বিশেষ করে এই যে জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা, এবং বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীরা আমাদের অনেক কিছু দিয়েছে আসলে। সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 6 দফা হোক, সেটা 71 হোক, সেটা 90-এর গণ আন্দোলন হোক, এবং আজকের 24শে জুলাই বিপ্লব যেটা, সেখানে ছাত্রছাত্রীদের যে স্যাক্রিফাইস, তাদের যে সাহস, সেটাকে আমরা সবসময় কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। এবং ওদের জন্য আমাদের অভিভাবক বা শিক্ষক হিসাবে যে আমাদের তাদের কাছে যেটা চাওয়া, সেটা হলো যে সে তার লেখাপড়াটা ঠিকমতো করুক, সে তার যে ক্লাসমেট বা তার যে ছাত্র সহকর্মী শিক্ষক, সেখানে যেন একটা সম্মানের কালচার তৈরি করে, রেসপেক্ট করবে, যে সে জুনিয়র হলে তাকে রেসপেক্ট করবে, সিনিয়র হলেও তাকে রেসপেক্ট করবে। তো আমরা ওদের চাই যে তারা তাদের লেখাপড়াটা করুক, একজন আরেকজনকে সম্মানটা করুক, এবং নিজেদেরকে নিজে এমন ভালো কাজ করুক যাতে মানুষজন মনে করে যে ওনাকে ফলো করা যায়। তা ছাত্রছাত্রী, ইয়াং তরুণ প্রজন্ম, এরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ওই বিশ্বাস আমাদের আছে। এখন অস্থিরতা যেটা, এটা হয়তো সময়ের কারণে হচ্ছে, বাট আমার দৃঢ় বিশ্বাস যে এটা আস্তে আস্তে ঠিক হবে, এবং তরুণরাই আমাদের এই বাংলাদেশকে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে নিয়ে যাবে।